সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আসো সবাই সুস্থ আছো, ভালো আছো। বৈশ্বিক করোনা অর্থাৎ কোভিড-19 ভাইরাসের এই মহামারীর সময় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। সেই সাথে অত্র কলেজের অধ্যক্ষ মহোদয় স্যার এবং অনলাইন পাঠ কার্যক্রম কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে এমন একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে আমি এ.কে.এম. শামসুজ্জামান, প্রভাষক প্রাণীবিদ্যা হিসেবে অত্র কলেজে কর্মরত আছি এবং আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে তোমাদের জন্য পরামর্শ থাকবে, সবাই সরকারের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত মাস্ক পরিধান করবে, ফ্রিজে ঠান্ডা পানি খাবার পরিহার করবে, ভিটামিন সি জাতীয় খাবার এবং দেশীয় ফল নিয়মিত খাবে, শরীরে রোদ লাগানোর চেষ্টা করবে। যাই হোক, আজ তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে পাঠ পরিকল্পনা অর্থাৎ কীভাবে নম্বর বন্টন পরীক্ষা প্রাণীবিদ্যার নম্বর বন্টন এবং পাঠ পরিকর্মা অর্থাৎ সূচিপত্র নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমি পূর্বেই বলছি আমি গাজী আজমল স্যারের বইটি ফলো করি। গাজী আজমল স্যারের তোমরা এই বইটা সহযোগিতা নিতে পারো। এই বইটা আমি ফলো করি, গাজী আজমল স্যারের বইটা। তো যাই হোক, যেহেতু গত ক্লাসে প্রথম ক্লাসে আমরা সূচিপত্র এবং নম্বর বন্টন নিয়ে আলোচনা করছি, আজকে তোমাদের সাথে আমরা সরাসরি পাঠের কার্যক্রমে যুক্ত হই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা আজকে প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। দেখো, পৃথিবীতে জীবের বৈচিত্র্যতা রয়েছে। এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে কি হয়েছে, পৃথিবীতে জীবের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন ধরনের প্রাণীর বৈচিত্র্যতা আছে। এর জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্রই অর্থাৎ পানিতে, মাটিতে এবং আকাশে সর্বত্রই প্রাণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্রাণীগুলোর মধ্যে কোনোটি এতই ছোট যে এদেরকে তুমি খালি চোখে দেখতে পাবে না, আবার কোনোটি এতই বড় যে খালি চোখে দেখা খুব সহজেই যায়। এদের মধ্যে কোনোটি মানুষের জন্য উপকারী, আবার কোনোটি ক্ষতিকর। এদের স্বভাব বৈচিত্র্য, আবাসস্থলের ভিন্নতা, দলগতভাবে এদের বৈশিষ্ট্য পার্থক্য দেখা যায়। তাই প্রাণীদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটি জ্ঞান থাকতে হবে, অর্থাৎ সুসংবদ্ধ জ্ঞান থাকতে অতি প্রয়োজন। অর্থাৎ এই জ্ঞানটাই আমরা এই প্রাণী সম্পর্কে যে আলোচনাটা করব, এটাই হচ্ছে প্রাণীবিদ্যা অর্থাৎ জুলজি। জু মানে প্রাণী এবং লগস মানে জ্ঞান, অর্থাৎ জু প্লাস লগস অর্থাৎ জুলজি অর্থাৎ প্রাণীবিদ্যা। তাহলে আমরা যে সমস্ত বিষয় নিয়ে প্রাণীর সমস্ত বলতে পারি যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর এবং খেচর প্রাণীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বৈশিষ্ট্য, বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়। সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। এই ইউনিটে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা কি পাঠ করতে পারি? প্রাণী জগতের ভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ভিত্তি, প্রাণীর শ্রেণীবিন্যাসের নীতি ও এর প্রয়োজনীয়তা, পর্ব, করডাটা, পর্ব, নন করডাটা।
প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রাণী বৈচিত্র্য সাধারণত 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানে বৈষম্যের মাত্রাকে বোঝায়। কি বলছে জিনগত বৈশিষ্ট্য বা জেনেটিক ডাইভার্সিটি? জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে কোনো নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদানে বৈষম্যের মাত্রাকে বোঝায়। প্রজাতিগত বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময়ে ও অঞ্চলে একসঙ্গে বসবাস করে এবং একটি বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তোলে তাকে প্রজাতি বৈচিত্র্য বলে। প্রজাতিগত বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ পুষ্টিচক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ বেজ অফ অ্যানিম্যাল ক্লাসিফিকেশন। প্রাণী জগতের শ্রেণীকরণের ভিত্তি বেজ অফ অ্যানিম্যাল ক্লাসিফিকেশন বলতে যে কোনো প্রাণী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে হলে সর্বপ্রথম প্রয়োজন তার শনাক্তকরণ। আর এ কাজটি সুচারুভাবে সম্পূর্ণ করার অন্যতম মাধ্যম হল শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন। প্রাণীবিজ্ঞান চর্চার শুরু থেকে আমরা অনেক বিজ্ঞানী প্রাণীদের শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম ছিলেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, যার জন্ম 1700 সাল থেকে এবং মৃত্যু 1778। এজন্য তাকে আধুনিক শ্রেণীবিন্যাসবিদ্যার বা ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলা হয়। শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি? যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলে। এগুলো হলো দেহের আকার আকৃতি। দেহের আকার আকৃতি, কোষের সংখ্যা, গঠন ও প্রকৃতি, ভ্রূণীয় স্তর, নটোকর্ড, মেরুদণ্ড, প্রতিসাম্য, সিলোম, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, প্রান্তিকতা, ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ, পৌষ্টিক নালী। তাহলে আমরা যে সকল বৈশিষ্ট্যের ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় তাদেরকে শ্রেণীবিন্যাসের ভিত্তি বলি। নিম্নের এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করেই মূলত শ্রেণীবিন্যাস করা হয়। নিম্নে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান কয়েকটি ভিত্তি সম্পর্কে আলোচনা করা হলো। আকারের ভিত্তিতে, অর্থাৎ শ্রেণীবিন্যাস কিসের ভিত্তিতে করা হয়? প্রাণীর শ্রেণীবিন্যাসগুলো কিসের ভিত্তিতে করা হয়? আকারের শ্রেণীবিন্যাস বা আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী। মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী যে সকল প্রাণী আকারে ছোট, খালি চোখে যাদেরকে দেখা যায় না তাদেরকে মাইক্রো বা আণুবীক্ষণিক প্রাণী বলা হয়। যেমন অ্যামিবা পোটিয়াস, অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলো
অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলো এতই ক্ষুদ্র যে এদেরকে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া কোনোভাবেই দেখা সম্ভব নয়। এবার আসি ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী। যে সকল প্রাণী আকারে বড়, খালি চোখে যাদেরকে দেখা যায় তাদেরকেই ম্যাক্রো বা বৃহত্তর প্রাণী বলা হয়। যেমন হাতি। কোষের ভিত্তিতে, এবার আসি কোষের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। কোষের সংখ্যার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এককোষী প্রাণী এবং বহুকোষী প্রাণী। যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত তাদেরকে এককোষী প্রাণী বলা হয়, যেমন অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। বহুকোষী প্রাণী। যে সকল প্রাণীর দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত তাদেরকে বহুকোষী প্রাণী বলা হয়। যেমন হাইড্রা ভালগারিস। ভ্রূণীয় স্তর। ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা একস্তরী। এরা সরল ধরনের প্রাণী। এদের দেহের কোষসমূহ একটিমাত্র স্তরে সজ্জিত, যেমন স্কাইফা। দ্বিস্তরী। যে সকল প্রাণীর ভ্রূণের কোষগুলো বহিস্তর অর্থাৎ একটোডার্ম ও অন্তঃস্তর অর্থাৎ এন্ডোডার্ম নামক দুটি স্তরে সাজানো থাকে তাদেরকে দ্বিস্তরী প্রাণী বলে, যেমন অরেলিয়া অরিটা। ত্রিস্তরী। যে সকল প্রাণীর ভ্রূণের কোষগুলো বহিস্তর, মধ্যস্তর ও অন্তঃস্তর নামক 3টি স্তরে সাজানো থাকে তাদেরকে ত্রিস্তরী প্রাণী বলে, যেমন মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়েন্স যার বৈজ্ঞানিক নাম। স্তরবিহীন প্রাণী। যে সকল প্রাণীর দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে স্তরবিহীন প্রাণী বলা হয়, যেমন অ্যামিবা, প্রোটিয়াস। এবার আসি নটোকর্ড। নটোকর্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নন কর্ডাটা। যে সকল প্রাণীর নটোকর্ড নেই তাদেরকে নন কর্ডাটা বলা হয়, যেমন তেলাপোকা। কর্ডাটা। যে সকল প্রাণীর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় দশায় নটোকর্ড বিদ্যমান অর্থাৎ ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে তাদেরকে কর্ডাটা বলা হয়, যেমন একটা উদাহরণ রুই মাছ। মেরুদণ্ডের উপস্থিতিতে প্রাণী জগৎকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, যথা মেরুদণ্ডহীন প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী। যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে মেরুদণ্ডহীন প্রাণী বলা হয়, যেমন রেশম পোকা। এবং মেরুদণ্ডী প্রাণী বলতে কি বুঝি? যে সকল প্রাণীর মেরুদণ্ড রয়েছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলা হয়, যেমন গরু। প্রতিসাম্য। যে সকল প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদেরকে প্রতিসাম্য প্রাণী বলা হয়। প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 5 ভাগে ভাগ করা যায়, যথা গোলীয় প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্য যখন কোনো প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিন্যাস এমন হয় যে প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলেই সমদ্বিখণ্ডিত করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলা হয়, যেমন ভলভক্স। অরীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর
দুইয়ের অধিক তলে সমদ্বিখণ্ডিত করা যায় তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলা হয়। যেমন সমুদ্র তারা। দ্বি অরীয় প্রতিসাম্য কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি বা একজোড়া হওয়ার অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পরের সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ওই প্রাণীদেহে চারটি সদৃশ্য অংশে বিভক্ত হতে পারে, এ ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। যেমন অ্যান্থোজোয়া। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য জীবদেহকে কেন্দ্রের মধ্যরেখা বরাবর উলম্বভাবে দ্বিবিভক্ত করার ফলে যদি দুটি সমান ও সাদৃশ্যপূর্ণ অংশ বিভক্ত হয় তবে এ প্রতিসাম্যকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলা হয়। যেমন যকৃত কৃমি। এখানে আমরা কয়েকটা প্রতিসাম্যর চিত্র দেখতে পাচ্ছি। অপ্রতিসাম্য অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছ, এখানে যে অ্যামিবাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন সাইটে বিভিন্ন উপপদ আছে, হ্যাঁ, এই কারণে এটাকে সমানভাবে কোনোভাবে এটাকে সমানভাবে ভাগ করা যাচ্ছে না, এই কারণে এটাকে অপ্রতিসাম্য বলা হয়। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য একটু আগে আমরা আলোচনা করছি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যকৃত কৃমি, এটা সমান ভাগে দুইটা ভাগ করা যাচ্ছে, দুই পাশে একই অংশ বিদ্যমান। অরীয় প্রতিসাম্য, অরীয় মানে গোলাকারভাবে প্রতিসাম্য, অর্থাৎ এখানে দেখো যে সমুদ্র তারার যে অঙ্গগুলো 5টা পদ দেখা যাচ্ছে, হ্যাঁ, সমানভাবে গোলীয়ভাবে সমানভাবে বিন্যস্ত। সার্বিক প্রতিসাম্য, এটা আমরা সার্বিক প্রতিসাম্য অর্থাৎ সার্বিকভাবে বিভিন্ন মানে যেদিক থেকেই ভাগ করি না কেন একই রকমের খণ্ডতে হবে, একই রকম খণ্ড বিভক্ত হবে, এটাই সার্বিক প্রতিসাম্য। বা এর উদাহরণ হচ্ছে একটা ভলভক্স। দ্বি অরীয় প্রতিসাম্য অ্যান্থোজোয়া, এই প্রাণীটাকে যদি আমি দুইটা সমান ভাগে ভাগ করি, দ্বি অরীয় মানে গোলাকারভাবে দুইটা অরীয় দ্বি অরীয় প্রতিসাম্য হিসাবে এটা বিভক্ত হবে। অপ্রতিসাম্য যখন জীবদেহকে উলম্বভাবে কেন্দ্রের মধ্যরেখা বরাবর ছেদ করলে তার দুটি অসমান ও সাদৃশ্যবিহীন অংশে বিভক্ত হয় তখন তাকে অপ্রতিসাম্য বলা হয়। যেমন অ্যামিবা, একটু আগে এটার আমরা আলোচনা করছি। এবার আসি আমরা সিলমের ভিত্তিতে। সিলম হলো তরল পদার্থে পূর্ণ এক ধরনের দেহগহ্বর যা মেসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামক মেসোডার্মাল কোষস্তরে আবৃত। সিলমের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, যথা সিলমবিহীন প্রাণী। যে সকল প্রাণীর দেহে সিলম অনুপস্থিত তাদেরকে সিলমবিহীন বা অ্যাসিলোমেট প্রাণী বলা হয়। যেমন ফিতাকৃমি। অপ্রকৃত সিলমযুক্ত প্রাণী, যে সকল প্রাণীর দেহ গহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত না থেকে পেশি স্তর দ্বারা আবৃত থাকে তাদেরকে অপ্রকৃত সিলমযুক্ত বা সুডোসিলম বলা হয়। যেমন গোলকৃমি। প্রকৃত সিলমযুক্ত প্রাণী, এদের দেহ গহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম আবরণী দিয়ে আবৃত থাকে। যেমন রেশম পোকা। বিভিন্ন ধরনের সিলমের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আসি খণ্ডকায়ন। যখন কোনো দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী দেহ অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত অনেকগুলো একই ধরনের খণ্ডক নিয়ে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডকায়ন বলা হয়। প্রতিটি দেহখণ্ডক বা অংশকে সেগমেন্ট বা সোমাইট বা মেটামের বলা হয়।
অঞ্চলায়ন। অঞ্চলায়ন হচ্ছে প্রাণী দেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে অঞ্চলায়ন বলা হয়। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে অঞ্চলায়ন সুস্পষ্ট হয়। যেমন দেহের 3টি অংশ মাথা, বক্ষ ও উদরের প্রত্যেকটি অঞ্চলকে ট্যাগমাটা এবং একত্রে ট্যাগমা বলা হয়। প্রান্তিকতা মস্তক ও মুখের অবস্থানের উপর ভিত্তি করে যে মেরুকরণ করা হয় তাকে প্রান্তিকতা বলা হয়। প্রাণীর দেহ পর্যবেক্ষণ ও বর্ণনার সুবিধার্থে দেহকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যথা সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত, পৃষ্ঠদেশ, অঙ্কীয় দেশ এবং পার্শ্বদেশ। এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ যে প্রক্রিয়ায় যৌন জননকারী প্রাণীর এককোষী জাইগোট মাইটোসিস কোষ বিভক্তির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য বহুকোষী ভ্রূণ সৃষ্টি করে তাকে ক্লিভেজ বলা হয়। যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলোর জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে। এ অবস্থায় প্রথমে কোষগুলো মরুলা, ব্লাস্টুলা ও পরে দ্বিস্তরী বা ত্রিস্তরী গ্যাস্ট্রুলা দশায় পরিণত হয়। এখানে আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী দশাগুলো দেখতে পাচ্ছি চিত্রতে। এবার আসি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে 2 ভাগে ভাগ করা যায়। প্যারাজোয়া যেসব প্রাণীর দেহে কোনো নির্দিষ্ট পৌষ্টিক নালী থাকে না সেগুলোকে প্যারাজোয়া বলা হয়। উদাহরণ পরিফেরা, পরভুক্ত প্রাণী। অ্যান্টারোজোয়া যেসব প্রাণীর দেহে নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে সেগুলোকে অ্যান্টারোজোয়া বলা হয়। উদাহরণ নিডারিয়া থেকে করডাটা পর্যন্ত সকল প্রাণী। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। তোমরা ভালোভাবে ভিডিওটি দেখবে এবং আমি এই ভিডিওর স্ক্রিনশট তোমাদের এই ভিডিওর মেসেজ অপশনে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব। আজ এ পর্যন্তই। তোমরা আমি যে বইটা ফলো করি, আবারও বলতেছি যে গাজী আজমল স্যারের বইটা ফলো করি। তোমরা এই বইটি কিনবে এবং এটা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে, বাসায় পড়বে, চিত্র আঁকা প্র্যাকটিস করবে, সুন্দর করে চিত্র আঁকা প্র্যাকটিস করবে। এবং আমি গত ক্লাসে অর্থাৎ কয়েকদিন আগে আমি ব্যবহারিক যে প্রস্তুতি, ব্যবহারিক খাতা তৈরির যে প্রস্তুতি, এই সংক্রান্ত একটি সুন্দর করে একটা লিস্ট চার্ট আকারে আমি দিয়ে দিছি। তোমরা যদি পেয়ে না থাকো এটি দেখবে। তোমরা ব্যবহারিক খাতাগুলো সুন্দর করে আঁকা এবং লেখা শুরু করবে। আজ এ পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ জানাই। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা। সকলকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ।